শুরু করছি বিখ্যাত লেখক সমরেশ মজুমদারের লেখা আটকোঠরি নয় দরজা বইটির প্রথম পর্ব। দুরন্ত গতিতে লাল মারুতিটা ছুটে যাচ্ছিল। তখন আকাশে শেষ বিকেলে চোরা আলো, 50-এর রূপসী হাসির মতো অপূর্ব মায়াময়। পাহাড়ি রাস্তার একদিকে পাহাড়ের আড়াল, অন্যদিকে আদিগন্ত সে আকাশ আর আকাশ। রাস্তাটায় আপাতত কোনো বাঁক নেই, তাই গতি বাড়ছিল গাড়ির। হাওয়ারা পৃথার শ্যাম্পু ধোয়া চুলে ঢেউ তুলছিল ইচ্ছে মতন। স্টিয়ারিংয়ে বসে স্বজনের মনে হচ্ছিল সে বিজ্ঞাপনের ছবি দেখছে। হঠাৎ গাড়ির গতি কমে গেল। পৃথিবীকে বিস্মিত করে ব্রেকের শেষ চাপ দিয়ে স্বজন বলল, এই, আমাকে একটু আদর করবে? সঙ্গে সঙ্গে দুহাত বাড়িয়ে সমুদ্র হয়ে এলো পৃথা। নিজেকে খড়কুটো ভাবতে ওই সময় কি আরামই না লাগে। সব মেয়েকে পৃথার মতো এমন আদর করতে পারে? স্বজন কোথায় যেন পড়েছিল। অযত্ন অবহেলায় ঈশ্বর জন্মলগ্নেই বাঙালি মেয়েদের শরীর এবং মনে সংকোচ শব্দটাকে এঁটে দিয়েছেন। পৃথা ব্যতিক্রম, তাই আনন্দ। ঝড় থেমে যাওয়ার পরেও যেমন হাওয়ারা বয়ে যায়, তেমনি পৃথা বলল, আই লাভ ইউ। ওভাবে নয়। তার মানে? ওই পাহাড়ের দিকে মুখ করে চিৎকার করো শব্দ তিনটে, পাহাড় আমাকে শোনাবে। ঝটপট দরজা খুলে নেমে গেল পৃথা। শূন্য চরাচরে শুধু নিড়ে ফেরা পাখিরাই এখন সঙ্গ দিচ্ছে। কোনো গাড়ি নেই, মানুষ তো বহু দূরের। পৃথা মুখ তুলে শেষ শক্তি দিয়ে যখন শব্দ তিনটি উচ্চারণ করল, তখন তার নাভিতে ঈষৎ কঞ্চন। আর সমস্ত আকাশ গেয়ে উঠল গান, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই সে ঘুরে দাঁড়ালো। আর তুমি? তুমি আমার ভাঙা দেওয়ায় স্বর্ণচাপা রাজেন্দ্রিনী। ফ্যান্টাস্টিক। কার লাইন? এই মুহূর্তে আমি কারো কোনো প্রতিদ্বন্দ্বীকে চাই না। স্বজন গাড়িতে বসে হাসল। চোখ বন্ধ করে মুখ আকাশে তুলল পৃথা। স্বজনের মনে এলো এক ছবি। ছবির নাম ঈশ্বরী। ও পাশের আকাশে এখন ধুন্ধুমার রঙের খেলা। সূর্যদেব পাটে যেতে বসেছেন। তার বাস এখন পৃথিবীর তলায়। রাস্তার ধারে গিয়েও ঝুঁকে দর্শন পাওয়া যাবে না। আকাশটা কেমন নীলচে হয়ে যাচ্ছে ক্রমশ। স্বজন ডাকলো, উঠে এসো। পৃথা কয়েক পা এগোলো। এই, তুমি সরো, আমি চালাই। পাহাড়ি রাস্তা, থার্ড গিয়ারেই তোলা যাবে না বেশিরভাগ সময়। ঠিক আছে, চলে এসো, স্বাদ পূর্ণ করো। অতএব লাল মারুতির স্টিয়ারিংয়ে পৃথা, পাশের জানালায় স্বজন। পা, হাত এবং চোখ জুড়ে যে সতর্কতা, তা এখন পৃথাকে নিবিষ্ট রেখেছে। গাড়ি উঠছে উপরে। স্বজন ঘড়ি দেখল। এই গতিতে গেলেও পাহাড় ডিঙ্গিয়ে শহরে পৌঁছতে রাত 8টা বেজে যাবে। ট্যুরিস্ট লজে একটা ঘর তাদের নামে স্থির করা হয়েছে আগাম। ডান দিকে এখন নদী, অনেক নিচে অদ্ভুত গোঙানি তুলে ছুটে যাচ্ছে। মারুতির চোখ জ্বলছে এর মধ্যে। আকাশের ধূপছায়া আধার ঝুপঝুপ করে চেহারা পাল্টাচ্ছে। সতর্ক হাতে গাড়ি চালানোর সময় পৃথার কথা বন্ধ হয়ে যায়। আর এখন বাঁকের পড়া বাঁক। দুবাসে বিবাহিত জীবনে এমন সিরিয়াস মুখের পিতাকে কখনো দেখেনি স্বজন। বিয়ের পর হানিমুন বলতে যা বোঝায় তা হয়নি ওদের। 24 ঘন্টার মধ্যে প্রায় 17 ঘন্টায় নিঃশ্বাস ফেলার সময় হয় না স্বজনের। নিজেকে গড়ার সময়গুলো থেকে গত 2 মাস এতটুকু আলাদা করতে পারেনি স্বজন। আর তাই পৃথা মাঝে মাঝে ঠোঁট ফোলায়। তাই এবার যখন সিনিয়র ডেকে বললেন অফারটা নিতে, তখন সামান্য দ্বিধা সত্ত্বেও রাজি হয়ে গিয়েছিল সে। এতটা পথ পৃথার সঙ্গে এক গাড়িতে যাওয়া আসা করা যাবে। এক ট্যুরিস্ট লজে চমৎকার আবহাওয়ায় থাকা যাবে, এটা তো বাড়তি লাভ। সে যে তারই একটা কাজের সুবাদে এদিকে এসেছে তা পৃথাকেও জানায়নি। জানলে পৃথার আনন্দটা ফিকে হয়ে যেতে পারে। ডাক্তারি পড়ার সময় থেকে স্বজনের বাসনা ছিল আর 5 জনের মতো চেম্বার গজিয়ে পেশেন্ট দেখবে না দুবেলা। একটা বিশেষ বিভাগ, যার চর্চা ভারতবর্ষে এর আগে তেমন ব্যাপকভাবে হয়নি, তাকে আকর্ষণ করেছিল। তখন থেকে সিনিয়রের সঙ্গে তার গাঁটছড়া। মাঝখানে বছর 2-এর জন্য জাপানে গিয়েছিল ওই বিষয়ে নিয়ে বিশদ পড়াশোনা করতে। ফিরে এসে কাজ শুরু করে দেখলো তার চাহিদা পড়ার জনপ্রিয় ডাক্তারবাবুর চেয়ে কম নয়। 17 ঘন্টায় কেটে যাচ্ছে এ ব্যাপারে। ফলে পৃথা অসন্তুষ্ট হতেই পারে। অর্থ আসছে, কিন্তু পৃথার কাছে অর্থই শেষ কথা নয়। এবার ওরা তাকে প্লেন ভাড়া করে নিয়ে আসতে চেয়েছিল। এয়ারপোর্টে গাড়ি রাখতে চেয়েছিল। পৃথাকে নিয়ে লম্বা পাড়ি দেবার লোভে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে গাড়ি চালিয়ে আসছে। পৃথা যেমন জানে না সে চিকিৎসার কারণে পাড়ি দিচ্ছে, তেমনি ওরাও জানে না পৃথা সঙ্গে আসছে। স্বজনের ধারণা পেশেন্ট খুবই গুরুত্বপূর্ণ লোক, তাকে পাহাড় থেকে নামানো যাচ্ছে না। চিকিৎসার জন্য যা যা দরকার তা তালিকা সে পাঠিয়ে দিয়েছে। মানুষটি অবশ্যই বিত্তবান। মাঝখানে তার সিনিয়র থাকায় এ বিষয়ে বেশি কৌতূহল দেখায়নি স্বজন। এখন কেবলই মনে হচ্ছে যে সে একটা কাজে এতদূর এসেছে তা জানলে পৃথা কিভাবে নেবে, কিভাবে ওকে ঠান্ডা করা যায়।
পাহাড়ের বাঘগুলো ক্রমশ মারাত্মক হয়ে উঠছে। একটা হালকা স্বরের মতো আলো ছড়িয়েছে এখন। গাছেদের পাহাড়ের ছায়ায় ফাঁকে ফাঁকে এখনো সেটা রাস্তায় নেতিয়ে পড়েছে। পেছন থেকে একটা গাড়ির আওয়াজ ভেসে এলো। দক্ষ ড্রাইভারের হাতে বেশ জোরেই উঠে আসছে গাড়ি। সেই সঙ্গে অনেক মানুষের গলার আওয়াজ। লোকগুলো যেন পিকনিক করতে যাচ্ছে। মুখ ঘুরিয়ে স্বজন দেখলো একটা বড় ভ্যান উঠে আসছে অনেক লোক নিয়ে। সে পৃথাকে বলল, চওড়া জায়গা দেখে ওদেরকে সাইড দাও। চওড়া জায়গা খুঁজে পাওয়ার আগে ভ্যানটা ঘাড়ের উপর এসে পড়ল। পৃথা নার্ভাস হাতে স্টিয়ারিং ঘোরালো এবং ব্রেক চাপলো। ভ্যানটা জায়গা পেয়ে ছুটে গেল উপরে এবং সেই সঙ্গে মানুষগুলো উল্লাস আকাশে পৌঁছে গেল। মারুতি গাড়িটা তখন পাহাড়ের একধারে জমানো পাথরের উপর চাকা তুলে ধাক্কা খেয়ে থেমে গেছে। পৃথা চিৎকার করে উঠল, বদমাইশ, সে হাঁপাচ্ছিল। অ্যাক্সিডেন্টটা হতে গিয়েও হলো না। স্বজন নিঃশ্বাস ফেললে তারপর পৃথাকে শান্ত করতেই বলল, ওটা খুবই নিরীহ গালিগাল। মানে? পৃথা চকিতে মুখ ফিরালো। তোমার স্টকে কি রকম গালাগাল আছে? ও গড, তুমি আর কি মারছ? আর একটু হলেই। স্বজন দরজা খুলে নামলো। গাড়িটা একটা দিকে কাত হয়ে আছে। নামতে গিয়ে দুলিয়ে দিল স্বজন। পৃথাও নেমে এলো। আপাত দৃষ্টিতে মনে হলো ক্ষতি তেমন কিছু হয়নি। দুজনে ধরাধরি করে পাথরটা থেকে নামিয়ে আনলো গাড়িটাকে। স্বজন বলল, লোকে ঠাট্টা করে বলে মুড়ির টিন। ভারী হলে সারা রাত এখানে বসে থাকতে হতো। এবার যদি অনুমতি দাও আমি চালাতে পারি। কথা না বাড়িয়ে পৃথা গাড়িটাকে ঘুরে এলো এপাশের দরজায়। এসে নাক টেনে বলল, পেট্রোলের গন্ধ পাচ্ছি। গন্ধ স্বজনও পেয়েছে। সামান্য ঢেকলেই দেখা গেল পেট্রোল পড়ছে টপ টপ করে। গাড়ির পেট্রোল ট্যাঙ্কটা ফুটো হয়েছে নিশ্চয়ই। স্বজন অসহায়ের মতো জিজ্ঞেস করলো, সাবান নেই না? থাকলে টেম্পোরারি বন্ধ করা যেত। সাবান? সুটকেটে আছে। সুটকেস নতুন সাবান। সঙ্গে সঙ্গে পেছনের সিট থেকে সুটকেস বের করে রাস্তায় রেখে ডালা খোলা হলো। প্যাকেট থেকে সাবান বের করে স্বজন চলে গেল ট্যাঙ্কের গর্ত খুঁজতে। এই নিচু গাড়ির পেট্রোল ট্যাঙ্কের তলায় হাত পৌঁছাচ্ছে না তার। অনেক চেষ্টার পর ভিজে একটা উৎস খুঁজে অন্ধকারে সাবানের প্রলেপ দেওয়ার চেষ্টা করলো সে। টর্চ ছাড়া সেটা প্রায় অসম্ভব। মিনিট খানেক চলার পরে পৃথা বলল, আবার গন্ধটা পাচ্ছি। স্বজন নামলো। হ্যাঁ, রাস্তায় পেট্রোল পড়ার চিহ্ন ছড়ানো, অর্থাৎ সাবানে কোনো কাজ হয়নি। এরকম অবস্থায় ট্যাঙ্ক শেষ হবার আগেই কিছুতেই শহর পৌঁছানো যাবে না। সে তাড়াতাড়ি নিজের আসনে ফিরে এসেই গাড়ি চালু করলো। যত দ্রুত উপরে ওঠা যায় ততই বাঁচোয়া। অয়েল ইন্ডিকেটরের কাঁটাটা নিচে নামতে শুরু করেছে। ইচ্ছে করলে এই রাস্তাটায় 60 কিলোমিটার স্পিড তোলা যায় না। পৃথা জিজ্ঞেস করলো, পৌঁছতে পারবে? মনে হয় না। সামনে যদি কোনো পাম্প থাকে? বেশ জোরেই পড়ছে বলে মনে হচ্ছে। সারা রাত এই রাস্তায় বসে থাকতে হবে দেখছি। কাছাকাছি কোনো রেস্ট হাউস নেই? স্বজন হেসে ফেলল, কিন্তু তার চোখ বলে দিল সময় বেশি নেই। পেট্রোল পড়ার সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি ছোটালে বড়জোর 10 কিলোমিটার যাওয়া যাবে। এখন যতটুকু যাওয়া যায় ততটুকুই লাভ। খানিকটা এগোবার পর প্রাইভেটে লেখা একটা বোর্ড দেখে তার নজরে এলো। পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা ওপারে চলে গেছে। একটু না ভেবে সে গাড়িটাকে ওই রাস্তায় তুলে দিল। ইঞ্জিন খানিকটা আপত্তি করে উপরে উঠতে প্রায় সমান পথ পেয়ে গেল। দুপাশে জঙ্গল এবং পথটা সরু। মিনিট 5 যাওয়ার পর হঠাৎ স্থির হয়ে গেল গাড়িটা। পৃথার মুখ থেকে ছিটকে এলো, শেষ? মালুম হচ্ছে। তুমি এদিকে এলে কেন? বড় রাস্তায় থাকলে অন্য গাড়ির হেল্প পেতাম। ভাবলাম কাছে পিঠে কোনো বাড়ি আছে। ব্যাড লাক। চারপাশে বড় বড় গাছের জঙ্গল। সরু পথটা ডান দিকে বেঁকে গিয়েছে। স্বজন হেডলাইটটা নিভিয়ে দিতে অপূর্ব এক আলো ফুটে উঠল চারিদিকে। চাঁদ উঠেছে পাহাড়ি আকাশে। গোলাকার চাঁদ নয়, ফলে তার আলোয় বিক্রম নেই। গাছেদের শরীরে পাহাড়ের পাথরে মশারির মতো নেতিয়ে আছে, কিন্তু অদ্ভুত মায়াময়। স্বজন বলল, ফ্যান্টাস্টিক। পৃথা জানালা দিয়ে দেখছিল, দেখে মুগ্ধ হচ্ছিল। মুখ না ফিরিয়ে সে বলল, এমন চাঁদকেই বোধহয় ঘুম ঘুম চাঁদ বলে। স্বজন বললে, আমি বাজি ধরে বলতে পারি, বড় রাস্তায় থাকলে তুমি পরিবেশে সাক্ষী হতে পারতে না। এই একটা কিস দিবে? না, আমি এখন চুপচাপ চাপ দেখব, পৃথা ঘোষণা করলো। স্বজন এবার জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। পাখি এবং পতঙ্গরা স্বরাজ্যে স্বাভাবিক হয়ে আছে। রাস্তার মুখে প্রাইভেট বোর্ড টাঙানো ছিল, অতএব কাছে পিঠে বাড়ি থাকতে বাধ্য। কত দূরে? নেমে দেখতে হয়। সে জিজ্ঞাসা করলো, তুমি হাঁটবে? কোথায়? আশ্চর্য, এভাবে বসে থাকবে নাকি? কাছেই বাড়িটা রয়েছে। তুমি কি করে জানলে? থাকাটাই স্বাভাবিক। স্বজন গাড়ি থেকে নামলো। আমি একা বসে থাকবো নাকি? জানালার কাঁচ তুলে দিয়ে দরজার হাতলে চাপ দিল পৃথা। জ্যোৎস্নায় পথ দেখা যাচ্ছে। কয়েক পা হাঁটতে না হাঁটতেই পৃথার গলার গান ফুটল। মৃদু অথচ স্পষ্ট গলায় সে চাঁদের গান গাইতে লাগলো, স্বজনের একটা হাত জড়িয়ে।
বাঁকটা ঘুরতেই ওরা বাড়ির দাঁড়িয়ে গেল। পরিষ্কার একটা ভ্যালির উপরে ঝকঝকে বাংলোটা ছবির মতো দাঁড়িয়ে। দূর থেকে জ্যোৎস্নামাখা বাংলাটাকে ওদের ভালো লেগে গেল। সামনে একটা লম্বা বারান্দা রয়েছে, কিন্তু কোনো ঘরে আলো জ্বলছে না। জানালার কাচগুলো অন্ধকার, কেউ নেই। পৃথার গলায় বিস্ময়। না থাক, দরজা খুলতে পারলেই হলো। মনে হচ্ছে এককালে কোনো সাহেবী বড়লোকের গির্জাবাস। গাড়িটাকে ওখানে রাখা ঠিক হবে? চলো ঠেলে বাংলোর সামনে নিয়ে আসি। ওরা ফিরল। এখন সমস্যাটা অনেক হালকা মনে হচ্ছে। গাড়িতে বেশি রাত হয়নি। ওরা গাড়িটার কাছে পৌঁছাতে ঠেলতে লাগলো। হালকা গাড়ি, সহজে চলতে শুরু করলো সেটা। বাঁকের কাছে পৌঁছানো মাত্র আওয়াজটা কানে এলো।